শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে সুন্দরবনের ভবিষ্যৎ বিষয়ক আলোচনা সভা, আন্তর্জাতিক জল দিবস উদযাপন, সমুদ্র সাথী প্রকল্পে নাম নথিভুক্তিকরণ নিয়ে মৎস্যজীবীদের অভিযোগ, বসন্ত উৎসব উদযাপন। সুন্দরবনকে বাঁচাতে বিজ্ঞানী, প্রশাসন ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সামগ্রিক পরিকল্পনার প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড কালচার, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও শুধু সুন্দরবন চর্চা পত্রিকার যৌথ উদ্যোগে এ মাসের 20 তারিখে সুন্দরবনের ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেন সুন্দরবন গবেষক ও নানান স্তরের মানুষ। অনুষ্ঠানে সমুদ্র বিজ্ঞানী ড. সুগত হাজরা বলেন, শুধু ম্যানগ্রোভ লাগিয়েই সুন্দরবনকে বাঁচানো সম্ভব নয়। মিষ্টি জলের প্রবাহকে বাড়িয়ে সেখানে পলির যোগান বাড়াতে হবে। সেজন্য নতুন করে নদী পরিকল্পনা তৈরি করা দরকার। সেই সঙ্গে সুন্দরবনের মানুষের জীবন জীবিকার প্রশ্নে দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও জোর দেওয়া প্রয়োজন। ফিউচার দৃষ্টিভঙ্গি চেঞ্জের জন্য স্কিলিং, রিস্কিলিং এর কথা আমরা বললাম যে এতগুলো ইনস্টিটিউট রয়েছে আমাদের, তারা একটু সুন্দরবন কেন্দ্রিক স্কিলিং এর কথা ভাবতে পারেন। তো এগুলোই তো আমার ধারণা যে যারা ওই পত্রিকারা কাজ করবেন বা যারা করবেন তারা করতে পারেন, যে তারা কিভাবে চিংড়ি চাষই করবে আর কিভাবে দুধেশ্বর বড় চাষে লাগিয়ে চাষ করবে নাকি অন্য ধান চাষ করবে, এই জায়গাটা ডিবেটটা থাকুক। কিন্তু এই স্কিলটা আমার ওই বিদ্যানগরের ছাত্রদের দরকার, যে কম্পিউটারটা শিখবে, সে একটু ওই নতুন বায়োটেকনোলজি নিয়ে কাজ করবে, সেটাও সে শিখলো ইউনিভার্সিটিতে। কিন্তু এই যে চটজলদি হাতের কাজ শেখা, সোলার নিয়ে কতজন কাজ শিখছি আমরা, সোলার তো ভবিষ্যৎ, এইগুলো জায়গা যেগুলো আমরা করতে। অধ্যাপক অনমিত্র অনুরাগ দত্ত বলেন, বাঁধ নির্মাণের ক্ষেত্রে কংক্রিট এবং মাটি দুই মাধ্যমকেই ব্যবহার করতে হবে। যখন আমরা ফিউচারের কনসেপচুয়ালাইজেশন করছি ফর প্রোটেকশন, ইট হ্যাজ টু বি ডিফারেন্ট, ইট হ্যাজ টু বি আ কম্বিনেশন অফ থিংস। কোথাও কোথাও ম্যানগ্রোভ হবে, কোথাও কোথাও হবে না, কোথাও কোথাও কংক্রিট বাঁধ দিতে হবে, কোথাও কোথাও যাবে না। যে কিছুটা কংক্রিট তারপরটাই মাটি, পুরোটা কংক্রিট হলে বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আমি বললাম। সুতরাং আমাদের এই কম্বিনেশন অফ এটা কিন্তু থাকতে হবে। যদিও দেখতে ওটা অদ্ভুত যে আমার কংক্রিটটা এই অবধি এলো, তারপরেরটা মাটি, তার কারণ জলোচ্ছ্বাস হবেই। আমি তো আর গগনচুম্বী এমব্যাঙ্কমেন্ট করতে পারবো না। জলোচ্ছ্বাস হবেই, জল বেরোতে দিতে হবেই, এবং জল ঢোকার সময় কিন্তু বাঁধ খুব একটা ভাঙে না। বাঁধ ভাঙে ও যখন বেরোবার চেষ্টা করছে, ও তখন বাঁধটা ভেঙে দিয়ে বেরিয়ে চলে যায়। এবং এটাকে যদি না ভাঙতে দিই তখন কিন্তু সমস্যা, যেই সমস্যার সম্মুখীন বাংলাদেশে হচ্ছে। সুতরাং আমরা যেইভাবে প্রোটেকশনের কথা ভাবছি এটাকেও পাল্টাতে হবে। সুন্দরবনের জি প্লটের বাসিন্দা ও সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্য সুভাষ আচার্য বলেন, লোকসভা এবং বিধানসভায় সুন্দরবন নিয়ে আলোচনা বাড়ানো প্রয়োজন। ওই যে 30 লক্ষ লোক যারা একেবারে দ্বীপে আছে, যাদেরকে আমরা ভালনারেবল বলছি, 50 লক্ষ লোকের মধ্যে অন্তত 25 থেকে 30 লক্ষ মানুষ দ্বীপের মধ্যে বাস করে। তাদের চারদিকে নদী দিয়ে ঘেরা এরকম দ্বীপের মধ্যে বাস করে। তারা যদি বিপন্ন হয় তাদেরকে তুলে আনতে হবে। তো কোথাও যাবে কোথায়? এখন পর্যন্ত যে লোকগুলো ওখান থেকে ডিসপ্লেসড হচ্ছে তারা কিন্তু নিজের ব্যবস্থা নিজে করছে। তারা চলে এসে কোথাও ওই ফুটপাথে, কোথাও পিডব্লিউ জমির পাশে, অথবা যার একটু সংস্থান আছে সে কোনো আত্মীয়ের বাড়ির কাছে একটা ছোট্ট জমি কিনে ঘর বাড়ি করে থাকছে। কিন্তু তার লাইভলিহুডটা কি হবে? সেই লোকটা তো চাষ আর মাছ ছাড়া কিছু জানে না, জানতো না। সেই লোকটা এখানে সে কি করবে? সে রিক্সাও টানতে জানে না, ভ্যান টানতেও জানে না। আপনারা অনেকেই জানেন উল্টোডাঙ্গা স্টেশনের কাছে একটা কলোনি আছে, বাসন্তী কলোনি নাম। কয়েক বছর আগে পুড়ে গেছিল পুরো কলোনিটা। বাসন্তীর লোকেরা এসে কলোনি করেছে ওখানে। তো এরকম তারা এসে বিভিন্ন জায়গায় বাস করছে, সরকার তার কোনো দায়িত্ব নিচ্ছে না। তো এরা বলেছেন এখানে রিঅ্যালোকেট করতে হবে। কোথায় করবে? জমি কোথায়? এরা বলছেন যে উঁচুর দিকে চলে আসবে, নর্থের দিকে। নর্থে জমি কোথায়? কে তাকে জমি দেবে সেই লোকগুলোকে? সরকার কি ল্যান্ড অ্যাকুইজিশন করে সেই লোকগুলোকে ব্যবস্থা করতে পারবে? 30 লক্ষ লোকের মধ্যে যদি 10% লোককেও নিয়ে আসতে হয় তাহলে কত হয়? 3 লাখ লোক হবে না? তাহলে সেই লোকগুলো কোথায় যাবে? তারা সুন্দরবনেই থাকবে। তো সেই নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, যে বলা হয়েছে এগ্রিকালচার করতে হবে, এগ্রিকালচারটাকে ভালো করে বাড়িয়ে ফেলতে হবে। কি করে বাড়াবে? জল নেই, একটাই মাত্র জল বর্ষাকালে। এবারে যারা গরু চাষ করছে তারা বৃষ্টির জন্য অপেক্ষা করছে না,
তারা মাটির তলা থেকে জল তুলছে। এখানে উনি বলেছেন যে মাটির তলা থেকে জল তোলা হচ্ছে এবং সেটা একবার ইনডিসক্রিমিনেটলি হচ্ছে। আগে ওটা হতো 450 ফুটের মধ্যে 250 থেকে 300 ফুট থেকে জল তোলা হতো, এখন সেটা হচ্ছে 1000 ফুট থেকে জল তুলে নিচ্ছে। এখন দেখবেন হিঙ্গলগঞ্জের লোকেরা এখন রাস্তা অবরোধ করে বলছে আজকের সন্দেশখালীতে জল পাওয়া যাচ্ছে না, মাটির তলায় জল নেই, নলকূপ সব নষ্ট হয়ে গেছে। কলকাতা থেকে বা উপর থেকে গাড়ি করে জল পাঠাতে হচ্ছে প্লাস্টিকের পাউচে করে, ওইখানকার মানুষকে বেঁচে থাকতে পারবে? তো আমরা সেখানে কি করব, কি করতে পারি? আমার যেটা বলা, যে লোকেরা বলছে আমরা যাবো না, আমরা থাকবো। কি করে থাকবে বলে দুটো জিনিস আপনি ঠিক করে দিন আপনারা। একটা কি, নদী বাঁধটা ঠিক করে দিন আগে, আর আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, মানুষ হচ্ছে, তাদের একটু হাতের কাজের ব্যবস্থা করে দিন। চলতি মাসের 22 তারিখে ছিল আন্তর্জাতিক জল দিবস। এবারের জল দিবসের থিম ছিল শান্তির জন্য জল। পৃথিবীতে সঞ্চিত জলের পরিকল্পনা মাফিক ব্যবহার প্রসঙ্গে সচেতন করতেই দিনটি উদযাপন করা হয়। পরিবেশ কর্মী বোলান গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে আকাশবাণীকে বলেন, এই সমস্যা শুধু আমাদের নয়, সারা পৃথিবী জুড়েই আজ জল সংকট দেখা দিয়েছে। গ্রাউন্ড ওয়াটার ভীষণই কমে যাচ্ছে এবং এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গেও এটা রিলেটেড। আমার মনে হয় যে সবচেয়ে আগে সাধারণ মানুষ তো নিশ্চয়ই তাদেরই প্রয়োজন এবং জলকষ্টেও তারাই ভোগেন, কিন্তু যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে একটা রেগুলেশন। এই গ্রাউন্ড ওয়াটার এবং রেন ওয়াটার এই দুটোকে কিভাবে ব্যবহার করা হবে সে সম্পর্কে একটা স্টেটের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা গাইডলাইন এবং সেই গাইডলাইন মানার জন্য সমস্ত রকম ব্যবস্থা দরকার। সেটা যদি না হয় তাহলে এই সমস্যার কোনো সমাধান নেই। জঙ্গল যে কেটে ফেলা হচ্ছে, সুন্দরবনে তো ট্যুরিজমের জন্য একটা বিরাট অংশ গাছ কাটা পড়ছে, তাছাড়া তো আরো, কিন্তু স্টেট যেটা করতে পারে সেটা হচ্ছে এই সমস্ত বিষয়টার উপর একটা নজরদারি করতে পারে এবং সেটা সিনসিয়ারলি না করলে এই সমস্যার কোনো সমাধান নেই। গ্রাউন্ড ওয়াটার শুধু সুন্দরবনে যে নষ্ট হয়ে যাচ্ছে তা তো নয়, গ্রাউন্ড ওয়াটার কলকাতা শহরের অলরেডি সল্ট লেকে গ্রাউন্ড ওয়াটার নামতে শুরু করেছে এবং কলকাতা শহরেও হলো বলে, সেক্ষেত্রে রেন ওয়াটার এবং সেই সঙ্গে গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে বিভিন্ন দেশ এটা নানাভাবে এই সমস্যাটার সমাধান করবার চেষ্টা করছে, কিন্তু আমাদের এখানে এখনো কোনো রকম ব্যবস্থা সেইভাবে নেওয়া হয়েছে বলে চোখে পড়ে না। হাওয়া আর জল এই দুটো যদি না থাকে তাহলে বড় লোকরাও বাঁচবে না, এই কথাটা মনে রাখা খুব দরকার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের প্রাক্তন অধিকর্তা অধ্যাপক অরুণাভ মজুমদার বলেন, জল সংরক্ষণে ও দূষণ কমাতে সরকারি তরফে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে বৃষ্টির জল এবং পরিশোধনের মাধ্যমে জলের পুনর্ব্যবহারের ওপর আরও জোর দেওয়া প্রয়োজন। প্রকৃতপক্ষে আসলে গ্রাউন্ড ওয়াটারটা 11 থেকে 11.5% হয় আর রেস্ট অ্যামাউন্ট ভূপৃষ্ঠস্থ জল হয়। এখন আমাদের দেশে জন পিছু জলের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে এই কারণে যে মানুষের সংখ্যা তো বাড়ছে, কিন্তু বৃষ্টি এটাই তো ন্যাচারাল রিসোর্স, সেইটা কিন্তু বাড়ছে না। আমাদের অ্যাকচুয়ালি 16.7% পপুলেশন, মানে ওয়ার্ল্ড পপুলেশনের আমাদের 16.7%, এরিয়া 2.4%, আর ফ্রেশ ওয়াটার পাওয়া যায় হচ্ছে 4%। এই পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটি অফ ওয়াটারটা কমে যাওয়ার জন্য ওয়াটার স্ট্রেস কন্ডিশনটা কিন্তু বহু জায়গাতে প্রিভেন্ট করছে। বহু জায়গাতে ওয়াটার অ্যাকিউট কন্ডিশনেও পৌঁছে গেছে। বহু জায়গাতে এখন গঙ্গা নদীর জল পরিষ্কার করে ব্যবহার করা হয়। এখন নদীর জল দূষণ মুক্ত থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে আমরা সেই কারণে বলি যে এই বর্জ্য জল যেটা বেরোচ্ছে শহর থেকে তার পরিশোধন হওয়া বাঞ্ছনীয়, কিন্তু এখনো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে কিন্তু আমরা 33%-এর বেশি আমরা ট্রিটমেন্ট করতে পারছি না, পরিশোধন করতে এখনো পারিনি। অর্থাৎ প্রায় 67% জল বর্জ্য জল তো নদীতে গিয়ে পড়ে যাচ্ছে, ফলে দূষণ হচ্ছে। কিন্তু দূষণ কমানোর জন্য আমাদের প্রচুর কাজকর্ম চলছে, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম চলছে। আপনারা জানেন নমামি গঙ্গার কাজ চলছে, অমৃত প্রকল্পের কাজ চলছে, স্বচ্ছ ভারত মিশন আরবান গ্রামীণ কাজ চলছে। ফলে একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ বৃষ্টির জলকে সংরক্ষণ করা। এটা হচ্ছে বড় জিনিস। এখানে কিন্তু প্রত্যেকে পার্টিসিপেট করতে পারে এবং এই পার্টিসিপেশন যদি ঠিকমতো আমরা করতে পারি, অর্থাৎ আমি যদি বৃষ্টির জল নিজে আমার বাড়িতে সংগ্রহ করি কিছুটা, সেটা যদি ব্যবহার করি। আর একটা হচ্ছে গুড গভর্নেন্স দরকার। আমরা যেভাবে পরিচালনা ব্যবস্থা করি,
ম্যানেজমেন্ট আমাদের যে সিস্টেমটা আছে তাকে যদি আমরা উন্নত করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আগামী দিনের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা নিশ্চয়ই অতিক্রম করতে পারবো। জল আমরা মনে করি এটা হিউম্যান রাইটস, ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইভলিহুড। 21 বছরের ঊর্ধ্বে সমুদ্র খাড়িতে মাছ ধরেন এমন মৎস্যজীবীদের অনেকেরই সমুদ্র সাথী প্রকল্পে নাম নথিভুক্তিকরণে অসুবিধার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে মৎস্যজীবী সংগঠন। এ মাসের 20 ও 21 তারিখে সাগরদ্বীপে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের রাজ্য সম্মেলন শেষে সম্পাদক মিলন দাস আকাশবাণীকে বলেন, বহু মৎস্যজীবী এখনও ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড হাতে পাননি। বহু মৎস্যজীবী যারা সামুদ্রিক মৎস্যজীবী তারা যে কার্ড পেয়েছে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, সেই কার্ড ভুল রয়েছে। এখানে সামুদ্রিক মৎস্যজীবী কথাটা নেই, তার সামুদ্রিক ক্ষেত্র নেই। কারো লেখা আছে নোনা জলে মাছ চাষ, কারো মিঠা জলে মাছ চাষ। এর ফলে এই কার্ড দিয়ে আবেদন করা যাচ্ছে না। আবার বহু সামুদ্রিক মৎস্যজীবী রয়েছেন যারা আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কার্ড পাননি, তারাও আবেদন করতে পারছেন না। এর সঙ্গে সঙ্গে এমন অনেক মৎস্যজীবী কার্ড করে ফেলেছেন যারা আদৌ মৎস্যজীবী নয়, সেখানে রাজনৈতিক কারণেই তাদের এরকম অমৎস্যজীবীদের কিছু কার্ড হয়েছে। তো এই সমস্যাগুলোর ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রকৃত মৎস্যজীবীদের অনেকেই বঞ্চিত হয়ে যাচ্ছে। আমরা সরকারকে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে লিখেছি, আশা করি সরকার আমাদের বিষয়টা দেখবেন। আসলে সামুদ্রিক মৎস্যজীবীরা যে সহায়তা যাতে পায় এবং সরকারের সেই উদ্দেশ্যটা যাতে সাধিত হয় সে ব্যাপারে সরকার উদ্যোগ নেবে এ আশা করি। বসন্ত উদযাপন উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক সংস্থা সারস্বত দক্ষিণ কলকাতার যোগেশ মাইম একাডেমিতে এক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। মাইহার সিনিয়া ঘরানায় শরৎ পরিবেশন করেন দেবাঞ্জন ভট্টাচার্য। তবলায় ছিলেন উজ্জ্বল ভারতী। বেহাগ রাগ 3 তালে সঙ্গীত পরিবেশন করেন অহনা বসু। তাকে তবলায় সঙ্গ দিয়েছেন অরিঘ্ন দত্ত জানা। পাতিয়ালা ঘরানায় সঙ্গীত পরিবেশন করেন দেবশ্রী ভট্টাচার্য। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।